সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আপনারাও যোগ দিন। আপনারা যে কোনো প্রশ্ন জানাতে পারেন। বর্তমানে বাজারের যে অবস্থা সেই অনুযায়ী আপনারাও প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন। আমরা আজকে যে আলোচনা করব তার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মিজানুর রহমান খান, সাবেক সহসভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ। মিজান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটি, অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। মিজান ভাই, বাজারের যে অবস্থা এটি প্রত্যাশিতই ছিল এক প্রকার, এরকমই অনেকটা বলছেন। কারণ কয়েকটি কারণে বাজারের এই যে এখন ধস বলা চলে, যে প্রতিনিয়তই বাজারের শেয়ারের দাম কমে যাওয়া, তার মধ্যে অনেকে বলছেন যে আপনারা যারা আছেন, সাবেক নেতৃত্বে যারা ছিলেন বা বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের আচরণের কারণেই বাজারটা এই অবস্থায় নেমেছে এবং আপনারই চাচ্ছিলেন যে বাজারটা পড়ুক। তো এটা প্রত্যাশিত ছিল কিনা? থ্যাংক ইউ হাসিব। গত কিছুদিনের বাজার যদি আপনি দেখেন, গত এক মাসে বাজারে ভলিউম বেড়েছে এবং ইন্ডেক্সও বেড়েছে আর কি। তো সেখানে মুখ্য ভূমিকা ছিল বড় ইনস্টিটিউশনগুলোর। আপনি দেখেন বড় ইনস্টিটিউশনগুলো আপনার টপ 20 বা টপ 10, তারা একটা বিরাট পার্সেন্টেজে কিন্তু ট্রেড করে এবং তারাই কিন্তু ভূমিকা রাখে। তো বাজারের যে ঊর্ধ্বগতি ছিল সেইখানে নতুন বিনিয়োগকারী এসেছে এবং ইনস্টিটিউশনগুলো কিন্তু নতুন করে ইনভেস্ট করেছে। সেখানে এক মাসে ভালোই বেড়েছিল, প্রায় 2000 কোটি টাকার উপরে ট্রেড ভলিউম হয়েছে এবং ইন্ডেক্স প্রায় 5700-র উপরে গিয়েছিল। সেখানে কিছুটা চিন্তার বিষয় ছিল যে এত দ্রুত বাড়ছিল, এটা কারেকশন হওয়াটা স্বাভাবিক ছিল। তো কারেকশনটা যেইভাবে হয়েছে এটা কিন্তু এক্সপেক্টেড না, কারণ 3-4 দিনে আপনার প্রায় 400-500 পয়েন্ট পড়ে গেছে। এটা মার্কেট ফেলে দেওয়া হয়েছে আমি বলবো। এবং বড় যেই সব ইনস্টিটিউশন, বিশেষ করে গত বৃহস্পতিবার দিন দেখেন আপনি 5-6টা ইনস্টিটিউশন, তারা আমি বলবো তারা ব্যাপক সেল করেছে। আমার কাছে যদি ডেটাও আছে বৃহস্পতিবারের অলরেডি কারেকশন, কিন্তু আমি শেষ করতে দেন আমাকে প্লিজ। অলরেডি গত মাসের লাস্ট ডেতে কিন্তু মার্কেট 3 দিন বড় মানে কারেকশন হওয়ার পরে কিন্তু লাস্ট ডেতে মার্কেট কিছুটা উঠেছিল, প্রায় 50 পয়েন্টের গেইন ছিল 300 পয়েন্ট পড়ার পরে। 1 তারিখে সবারই এক্সপেকটেশন ছিল যে মার্কেট হয়তো ওইটুকু কারেকশন, আবার 300 পয়েন্ট আবার আস্তে আস্তে উঠবে। কিন্তু 1 তারিখে মার্কেটটা লেভেল ছিল, 5 পয়েন্ট সম্ভবত আপ ছিল। 2 তারিখে গত বৃহস্পতিবার দিন ইন্টেনশনালি বাজারকে ফেলে দেওয়া হয়েছে আমি বলবো। সেই দিন 117 পয়েন্ট পড়েছে এবং শোনা গেছে যে বড় 5-6টা হাউস মানে তারা ইচ্ছাকৃতভাবে মার্কেটকে ফেলে দিয়েছে। হয়তো পিছনে কোনো কারণ থাকতে পারে, আমি জানি না। জি স্যার, আমি যদি মিজান ভাইয়ের কথা ধরে একটু আসতে চাই, আমার কাছে যে ডাটাটা আছে তাতে গত সপ্তাহের শেষ দিনে নেট সেল ছিল 60% লঙ্কা বাংলার, আপনার আইডিএলসির ছিল 57%, আপনার ইবিএলের ছিল মানে ইবিএলের ছিল আপনার 57%, আপনি 72% সেল ছিল ইউসিবিএলের, মানে যে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলো কিংবা এই যে যারা লিড দেয় লঙ্কা বাংলা, এদের প্রত্যেকেরই কিন্তু ব্যাপক সেল ছিল। আমার এখানে টপ 20 সেলার আছে, সেখানে অলমোস্ট সবারই কিন্তু অ্যারাউন্ড 50%-এর উপরে নেট সেল ছিল। তো এই যদি অবস্থা হয়, সেখানে বাজার তো ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। এটি স্যার একটি কোশ্চেন। আরেকটি হচ্ছে যে আমি শুরুতে যেটা বলছিলাম, এটা প্রত্যাশিত ছিল। আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখেছি, যেটা শুনতে পেরেছি বা বিভিন্নভাবে তাদের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে বিএসসি একটি বড় পার্ট প্লে করেছে। তারা বলেছে যে বাজারকে এখন থামানো উচিত এবং তারা যেটা ডিএসসিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে, তারা ডিএসসিকে বলেছে যে তোমরা এখন মাঠে নামো, বাজারকে থামাও, না হলে আমরা নামবো। এক কারণ। দ্বিতীয় কারণ, ডিএসসির সার্ভিলেন্স ডিপার্টমেন্ট থেকে সিআরও নেতৃত্বে যেটি চলে, তিনি একটি চিঠি দিয়েছেন টপ 20 ব্রোকারকে। চিঠিটা এরকম ছিল যে ফিজিক্যাল ভিজিটে যাবে এবং একই সাথে 20টা ব্রোকারকে, টপ 20 ব্রোকারকে ফিজিক্যাল ভিজিটে যাবে। পাশাপাশি অনেকগুলো কোয়ারিজ ছিল, যে এতগুলো বিষয় ছিল, সবাই আতঙ্কিত হয়ে গেছে।
গত বৃহস্পতিবার মিজান ভাই যেটা বলছেন, তারা নিজেরা একটা ইন্টারনাল মিটিং করেছিলেন ডিএসসি বোর্ডের কয়েকজন মিলে। তারা কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলোকে প্রশ্ন করেছে, তোমরা এত সেল করেছো কেন, এভাবে প্যানিক সেল একসাথে। তখন কিন্তু এই টপ ব্রোকারগুলো অ্যান্সার দিয়েছে যে ডিএসসির সার্ভিল্যান্স ডিপার্টমেন্ট থেকে আমাদের যে চিঠি দেওয়া হয়েছে আমরা বিক্রি করতে বাধ্য হয়েছি। 2 আর থার্ড রিজনটা হলো কেন্দ্রীয় ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ। মনিটারি পলিসি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু এই আমাদের বাংলাদেশের কোনো মহল থেকেই সেটি গ্রহণ করে নাই। তো এই এতগুলো কারণ, তারপরে মিজান ভাই যে কথাগুলো বললেন, আমার কাছে যে ডাটাগুলো আছে ডিএসসির ডাটা, তাতে তো আপনার বাজারের যে আজকের পতন কিংবা গত কয়েকদিনের পতন এটি প্রত্যাশিত, এখানে অন্য কোনো না পড়াটাই বরং অস্বাভাবিক ছিল। থ্যাংক ইউ হাসিব। আপনি 3টা প্রশ্নের অবতারণা করেছেন, আমি তৃতীয়টা দিয়ে শুরু করি। সেটা হলো মুদ্রানীতির ঘোষণা যেটা হয়েছে। জি, মুদ্রানীতি এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা বড় পার্ট। সেন্ট্রাল ব্যাংক মুদ্রানীতি প্রত্যেক 6 মাস পর পর ঘোষণা করে। শুধু ক্যাপিটাল মার্কেটকে সামনে রেখে নয়, সেন্ট্রাল ব্যাংকের কাছে প্রাইস স্ট্যাবিলিটি, ইনফ্লেশন যেটাকে আমরা বলি, এক্সচেঞ্জ রেট পলিসি, এক্সপোর্ট ডেভেলপমেন্ট, গ্রোথ স্টিমুলেশন, প্রাইভেট সেক্টর ক্রেডিট এবং ডিম্যান্ড ফর ইনভেস্টমেন্ট, এই সব যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরসগুলো আছে এগুলোকেও তাদের মাথায় রাখতে হয়। এখানে অনেকগুলো ভেরিয়েবলের অ্যাকচুয়াল পারফরমেন্স বলা হয়, আবার আগামী 6 মাসের তাদের প্রোগ্রাম, তাদের প্ল্যান কি সেটা তারা পাবলিকের সাথে শেয়ার করে। সাম্প্রতিক মুদ্রানীতিতে আপনি দেখবেন যে অনেকগুলো ভেরি পজিটিভ ঘোষণা আছে, ইনফরমেশন আছে। যেমন পলিসি রেটকে মাননীয় গভর্নর বলেছেন যে আগামী 6 মাস উনি বর্তমান পলিসি রেট যেটা 9.29% এবং 5.5% এরকম সামথিং, এটা উনি অব্যাহত রাখবেন। এটা কিন্তু লো ইন্টারেস্ট রেট রেজিম, জি, এবং এটা একটা ইন্ডিকেশন অফ এ সাস্টেইনড মনিটারি এক্সপ্যানশন, যে বরোয়িং উইল বি চিপার। আর এটা কিন্তু আরও একটা ইঙ্গিত বহন করে যে মানি মার্কেটে দ্যার ইজ প্লেন্টি অফ লিকুইডিটি, আমরা এক্সেস লিকুইডিটির কথা বলতে পারি। ইকোনমিক গ্রোথের একটা ফোরকাস্ট আসছে, যেটাও একটা ভেরি পজিটিভ ফোরকাস্ট। 7.5% ইকোনমিক গ্রোথের ফোরকাস্ট আসছে 2016-17 অর্থ বছরে। আপনি ব্যালেন্স অফ পেমেন্টে যদি আসেন, আপনি দেখবেন যে গত 5 মাসে নভেম্বর পর্যন্ত আমাদের ট্রেড ব্যালেন্স, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টে 3টা অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণত পোর্টফোলিও বিনিয়োগ হয়ে থাকে। এখানে একটা বড় পার্ট হয় আমাদের স্টক মার্কেটে। এক্স্যাক্টলি কত কী পরিমাণ সেটা আমি জানি না, বাট ওখানে বলা আছে প্রথম 5 মাসে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে $2.9 বিলিয়ন ক্যাপিটাল ইনফ্লো হয়েছে বাংলাদেশে। মনে করা হয় যে এই 2.9 বিলিয়নের একটা বড় পার্ট স্টক মার্কেটে বিনিয়োজিত হয়ে থাকতে পারে, এবং এরা কিন্তু ফরেন ইনভেস্টর, এবং এরা দে আর ফ্লাইং টু মেনি লোকেশনস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, মানে ফর দেয়ার প্রফিটেবিলিটি। আমরা জানি গত 5-7 বছরে বাংলাদেশের স্টক মার্কেটে একটা সাংঘাতিক ডিপ্রেসড কন্ডিশন বিরাজ করছে। অনেক শেয়ারের ব্যাপক মূল্যহানি হয়েছিল, বিনিয়োগকারীরা অনেক সর্বশান্ত হয়েছে, এবং সেখানে অনেক অনেক স্টক আন্ডারপ্রাইসড হয়ে গেছে, আন্ডারভ্যালুড হয়ে গেছে। গত 1 মাসে বা 1.5 মাসে আমরা সেখানে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেছি। সেখানে টার্নওভার, মানে গত 5 বছরের অ্যাভারেজ যেটা 500 থেকে 700 বিলিয়ন ডলার, সেটা 500 থেকে 700 কোটি টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 2000 কোটি টাকায় উন্নীত হয়েছে। তো এই প্রবৃদ্ধিটা হয়েছে খুব স্বল্পতম সময়ের মধ্যে, মানে কাইন্ড অফ ইন 1 মান্থ, খুব র্যাপিডলি হয়েছে, এবং সেখানে কিছু ইমব্যালেন্স হয়েছে। যেমন অনেক পুয়ার স্টকস, যেগুলোর আর্নিংস, ক্যাশ ফ্লোজ নিয়ে ব্যাপক সন্দেহ আছে, বা ইভেন ইট ইজ নট সাপোর্টিং
দিস প্রাইস অ্যাপ্রিসিয়েশন, সেসব কোম্পানিরও কিন্তু ব্যাপক মূল্য বৃদ্ধি হয়েছে। তাতে করে পলিসি মেকারদের মধ্যে একটা শঙ্কার সৃষ্টি হতেই পারে, বিনিয়োগকারীর মধ্যেও কিন্তু শঙ্কার সৃষ্টি হয়েছে। এর মানে হলো যে অনেক বিনিয়োগকারী তখন তাদের অবস্থান, বিনিয়োগের অবস্থানকে মানে আমরা বলি রিব্যালেন্সিং করা, মানে অনেকে প্রফিট টেকিংয়ের কথা চিন্তা করতে শুরু করেছে, অনেক ওখান থেকে তাদের পজিশনটাকে লিকুইডেট করে বেরিয়ে যেতে শুরু করেছে। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন আসি যে ব্রোকারেজ হাউসগুলো তো শুধু তারা নিজেরা বাই সেল করে না, তারা কিন্তু বিনিয়োগকারীদের পক্ষেও বাই সেল করে। তো বিনিয়োগকারী যদি বাই করতে পারে সে বাই করবে, বিনিয়োগকারী যদি সেল করতে পারে সে সেল করবে। তো মার্কেট যখন আবার এই 2100 কোটি টাকায় রিচ করার পরে যখন আবার একটা কারেকশন ফেজে চলে আসলো, যখন সেল প্রেশার বাড়তে শুরু করলো, তখন মানে ইন কম্বিনেশন উইথ দিস মনিটারি পলিসি ডিসক্লোজার একটা শঙ্কা কিন্তু আসছেই, এবং সেল প্রেশার এটা ওভারহেলমিং হয়ে গেছে। তো সেইখানে আপনি যে কথাটা বলছেন আমার কাছে তথ্য নাই, বাট আপনি যেটা বলেছেন যে অনেকগুলো হাউস থেকে ব্যাপক সেল হয়েছে, পরন্তু বাজার পরে তখনই যখন সেল প্রেশার বাড়ে এবং ডিম্যান্ড যখন মানে কার্টেল হতে থাকে, কমতে থাকে, তখন সেল প্রেশার বাড়লে স্টক প্রাইস কমবে, টার্নওভার কমবে। গত এক সপ্তাহে আমরা সেটাই দেখেছি। এবং স্যার এখানে যে বিষয়টা হয়েছে যে তিনটা বিষয় এখানে সামনে চলে আসছে, সেই তিনটা বিষয়ের সামনে রেখে আপনি কি মনে করছেন এটি যৌক্তিক? যেভাবে আর্টিফিশিয়ালি এইটাকে হস্তক্ষেপ করা হয়েছে সেটি কিন্তু যৌক্তিক ছিল? বাজার বাড়বে কি কমবে সেটা কিন্তু রেগুলেটরের দেখার দায়িত্ব না। রেগুলেটর দেখবে কোনো অনিয়ম হয়েছে কিনা, নিয়মের মধ্যে থাকছে কিনা। আপনাকে ধন্যবাদ। দুটো অযৌক্তিক জিনিস হতে পারে। একটা হলো বাজার যখন বেড়েছে তখনও হয়তো মানে কোনো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস থেকে মানে নিয়মের বিচ্যুতি হতে পারে, যে তারা তাদের যে ক্যাপাসিটি ইনভেস্টমেন্ট লিমিট ছিল তার বাইরে তারা বিনিয়োগ করতে পারে, অথবা সার্ভিলেন্স সফটওয়্যারে বা সার্ভিলেন্স মেকানিজম যেটা বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনে বা স্টক এক্সচেঞ্জ যেটাকে মনিটর করে তাদের কাছে হয়তো প্রতীয়মান হতে পারে যে ইন সাম হাউজেস দেয়ার ওয়াজ সাম আনলফুল ট্রেডিং। যদি এরকম কোনো এভিডেন্স তাদের কাছে থেকে থাকে, আমার কাছে নাই, তো তারা কিন্তু যে কোনো হাউসকে মনিটর করতে পারে বা ইনভেস্টিগেট করতে পারে। তবে আরেকটি সমস্যা আছে যেটি আইনের বিষয়, যে নেগেটিভ ইকুইটিতে লেনদেন করতে এতদিন বিনিয়োগকারীরা, যেটা বিএসইসি টাইম এক্সটেনশন করেছিল 31 ডিসেম্বর 2016 পর্যন্ত এই টাইমটা ছিল। এরপরে কিন্তু বিএসইসি টাইমটা বাড়ায় নাই, কিংবা স্টক এক্সচেঞ্জ কিংবা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে কোনো ধরনের আবেদন করা হয় নাই, যে কারণে এখন কিন্তু অনেক ব্রোকারেজ হাউস যেগুলো বিশেষ করে সাবসিডিয়ারি ব্যাংকের, তারা কিন্তু এই নেগেটিভ ইকুইটিতে ট্রেড করতে দিচ্ছে না। তবে আমরা যেটা শুনতে পেরেছি, এটা বিএসইসির নেক্সট যে মিটিং আছে, কমিশন মিটিং, সেখানে বিষয়টা উত্থাপিত হবে এবং সেখানে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে বর্তমান বাজার পরিস্থিতিতে। আপনার কি মনে হয় যে এটাও একটা কারণ ছিল পতনের? না, এটা খুব বেশি একটা কারণ নাই। কারণ আপনি জানেন বোধহয় যে এক্সপোজারের যে জিনিসটা সেটা কিন্তু মার্কেট প্রাইসের উপরে। শেয়ারের দাম যখন বাড়ে তখন তাদের এক্সপোজারে কিন্তু এটা প্রাইস মানে ভলিউমটা বাড়তে থাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা সেল করার জন্য তাদের উপর একটা ম্যান্ডেটরি হয়। তো আমার কথা হলো, ঠিক আছে, এক্সপোজার দাম বাড়ার কারণে যদি বেড়ে থাকে তো সেই ল্যান্ডিংটা হবে স্মুথ ল্যান্ডিং হবে। একদিনে কেন বিক্রি করবে বা 3 দিনে কেন বিক্রি করবে, সেটা 1 মাস, এটা রেগুলেটররাও সময় দিবে। যারা মানি মার্কেটের রেগুলেটর হলো বাংলাদেশ ব্যাংক, তারা যদি বাংলাদেশ ব্যাংককে বলে যে হ্যাঁ আমার 20 কোটি টাকা ওভার এক্সপোজারে চলে গেছে, আমি এটা আগামী 1 মাসে বিক্রি করব, আমার মনে হয় না বাংলাদেশ ব্যাংক এটাতে ডিসএগ্রি করবে। এখন যদি এটা 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে বিক্রি করার জন্য আসে, তাহলে তো এটা একটা প্যানিক হয়ে যাচ্ছে তো মার্কেট। তো এইভাবে সেল করলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা। আপনারা দেখেন অনেক শেয়ার 20 থেকে 25% পড়ে গেছে। তো একটা বিনিয়োগকারী যখন 20% উপরে শেয়ারটা কিনে আর 25% পড়ে যায়, ওর কী অবস্থা হবে? আপনারাই তো বলেছেন, আপনারা যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলেন, আপনাকে মিন করছি না, সবাই, সেটা হচ্ছে যে ব্যাংকের এবং লিজিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড সামনে, ভালো ভালো কোম্পানিগুলো দেখে বিনিয়োগ করতে, এইগুলো তো বিনিয়োগকারীরা তো সব পথে বসছে এখন। না, এখন বিনিয়োগকারীরা ওনাদেরও কিছুটা ভুল আছে। কারণ মার্কেট একটু আগে প্রফেসর সাহেব বলছিলেন যে 500 মানে 2000 কোটি টাকা ট্রেড হয়েছে। 2000 কোটি টাকা খুব 1 মাসের মধ্যে কিন্তু ট্রেডটা হয়েছে। এখন টপে যে যারা পারচেস করবে তারা তো যখন কারেকশন হবে
ন্যাচারালি তারা ক্ষতিগ্রস্ত হবে। কোনটা এটা বোঝার কোনো উপায় আছে যে টপ? আপনার 500 কোটির থেকে এক মাসে 2000 কোটি, আপনি কি এটা 5000 কোটি টাকা ট্রেড হবে? আপনি কি এটা বলতে চাচ্ছেন? না, 2000 কোটি যখন হয়েছে তখনও তো সবাই বলেছে যেটা ঠিক আছে, পরের দিন তো 2100 কোটি টাকা ক্রস করেছে। 2100 কোটি এটা অটোমেটিক্যালি একটা, আমি বলবো যে কারেকশনের জায়গাটা সেটা হয়তো আরো 200-300 পয়েন্ট যে হতে পারতো 6000 বা 6100-200 ইন্ডেক্সে যে কারেকশন হলে হয়তো ধীরে ধীরে কারেকশন হবে। কিন্তু এখানে যদি মানে আনএথিক্যালি জোর করে যদি কারেকশন করানোর চেষ্টা করা হয় তাহলে মার্কেট যা হবার তাই হবে, সেখানে তো আর মার্কেট হবে না। স্যার, এই আমরা এই এক্সপোজার ইস্যুটা 2010-এর পর থেকে শুনি আসছে এবং সবশেষ যে এক্সপোজার পলিসি সাপোর্ট দিয়ে এক্সপোজারের বিষয়টা সমাধান করা হলো, তারপরে কিন্তু আবার যখন গভর্নর কথা বললেন, এবং আরেকটি বিষয় আপনি জানেন যে সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে বলেছে বা ব্যাংকগুলোকে বলেছে যে আগে যে 15 দিন পর পর রিপোর্ট দিতে হতো এখন উইকলি দিতে হবে, বৃহস্পতিবার। তো এর পরে আবার সেই এক্সপোজারের বিষয়টা আসছে। তো এখন আমরা সব জায়গায় শুনছি, একদম সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে সবাই বলছেন আইন কানুন পরিবর্তন হয়েছে, স্বচ্ছতা বেড়েছে, জবাবদিহিতা বেড়েছে, এখন বাজার আর আগের মতো নাই। কিন্তু এখন তো সেই একই আচরণ, একই ধরনের কথা, একই ধরনের বিহেভিয়ার দেখছি আমরা। দেখেন, আমার কাছে মনে হয় যে দুটো ভুল ধারণা বিরাজ করছে। মার্কেটে লিকুইডিটির কোনো অভাব নেই, কিন্তু স্টক মার্কেটে সেই লিকুইডিটি ফ্লো করছে না। কেন করছে না সেটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আর ব্যাংকের পয়সা দিয়ে বা ব্যাংকের লিকুইডিটি দিয়ে স্টক মার্কেটকে রিভাইভ করা যাবে না। সাধারণ বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, সাধারণ বিনিয়োগকারীদেরকে মার্কেটে প্রোটেকশন দিতে হবে, এবং তাদের সেই বিনিয়োগ সিদ্ধান্ত প্রক্রিয়াতে তাদের দায়ও আছে। মানে এক মাসে অনেকগুলো ব্যাংকের শেয়ারের দাম 100% প্রবৃদ্ধি হয়েছে, 100%। এখন যদি কোনো বিনিয়োগকারী একটা শেয়ার প্রাইসের দাম ডবল হওয়ার পরে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়, মানে এই দায় কি রেগুলেটরদের, না বাংলাদেশ ব্যাংকের, না বিনিয়োগকারীর? বিনিয়োগকারীকে বুঝতে হবে যে যে স্টকটিতে উনি বিনিয়োগ করছেন তার আসলে যে ফান্ডামেন্টালসগুলো সাপোর্ট করে কিনা। দেয়ার আর মেনি আদার স্টকস যেখানে মানে বিনিয়োগযোগ্যতা আছে। তো আমি বলবো যে বিনিয়োগকারীর দায় থেকে কিন্তু বিনিয়োগকারীকে মানে এটা কিন্তু তার সেভিংস, তার কষ্টার্জিত সঞ্চয়, উনি কোথায় বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত, সেই দায় ওনাকে নিতেই হবে। আমি আবারও বলি যে 500 কোটি টাকা টার্নওভার থেকে 2000 কোটি টাকার টার্নওভার এক মাসে, এটা কিন্তু কোনো স্বাভাবিক অবস্থা নয়। কিন্তু 2000 কোটি টাকা থেকে আবার জোর করে যখন নামানোর একটা চেষ্টা, সেটা কি স্বাভাবিক কিনা? এখন মার্কেটে কিন্তু একটা প্রাণ আছে হাসিব। মার্কেট কিন্তু মানে ওর নিজের কিন্তু অনেক বিহেভিয়ার আছে, ওর নিজের কিন্তু অনেক রিয়াকশন আছে। আপনি যখন মার্কেটকে ডিপ্রেস করে রাখতে চাইবেন আপনি পারবেন না। মার্কেট মানে আলটিমেটলি মানে সে বাউন্স ব্যাক করবেই। আমি আবারও বলি, পেনিক হওয়ার কিছু নাই। মানে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে দৈনিক 500 কোটি টাকা টার্নওভার, এটা কখনোই স্বাভাবিকতা ছিল না। আমার মার্কেটের স্বাভাবিকতা হলো মানে 1500 থেকে 2000 কোটি টাকা ডেইলি টার্নওভার, অ্যাটলিস্ট মানে ইন দি প্রেজেন্ট সার্কামস্ট্যান্স। হ্যাঁ, আমাদের কিছু অভাব আছে এখানে, আমাদের কিছু ইনকম্পিটেন্স আছে, আমাদের কিছু ইনকমপ্লিটনেস আছে। যেমন আমাদের মার্কেটটা, আমরা সবসময় বলি এগুলো স্ট্রাকচারাল ইস্যু। আমাদের মার্কেটটা হলো একটা শুধু ইকুইটি সেগমেন্ট মার্কেট, এখানে কোনো বিনিয়োগকারীদের রিস্ক হেজিং করার সুযোগ নাই। আমাদের মার্কেটের পার্টিসিপেন্টরা খুব মানে ন্যারোলি ডিফাইন, খুব ছোট। এখানে আমাদের পেনশন ফান্ড নাই, আমাদের বন্ড মার্কেট নাই, আমাদের মানে ডিফারেন্ট আদার সেগমেন্টস ডেরিভেটিভস মার্কেট নাই, আমাদের ইভেন ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকস যারা মার্কেট পার্টিসিপেন্টস তাদেরকেও আমরা ঠিকভাবে মনিটর করতে পারি না। অনেক সময় আমরা দেখি যে ফান্ডের ইন্টারমিডিয়েশন হয় টু ব্যাড অ্যাসেটস, অথবা কনসেন্ট্রেশন হয়ে যায় টু সাম ওভার প্রাইসড অ্যাসেট। এই যে ইস্যুগুলো আছে, এগুলোর থেকে আমাদের লং টার্মে যদি আমরা বেরিয়ে না যেতে পারি, তাহলে কিন্তু মার্কেটের সাস্টেইন ডেভেলপমেন্টটা আমরা কখনো ধরে রাখতে পারবো না। জি মিজান ভাই, আজকে সকালে একটা মিটিং হওয়ার কথা ছিল, আপনারা যে মিটিংটার কথা বলেছিলেন, ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একটা যৌথ মিটিং হওয়ার কথা সকাল 11টা বা 11:30টায়। সেই মিটিংটা কিন্তু এখন ক্যাপিটাল মার্কেটে সব কিছু কিন্তু সবাই জানে, সবাই যখন দেখলো মিটিংটা হচ্ছে না, তখন কিন্তু আবার সেই একটা মানে একটা প্যানিকের মধ্যে আরও প্যানিক হলো।
এই মিটিংটা আপনারা বলে আবার সেই মিটিংটা আপনারা কেন করলেন না? এটা আমি তাদের সাথে কথা বলেছি, তারা মানে যৌক্তিক কোনো কারণ নেই এই মিটিংটা করার কারণ কি ছিল, কিংবা এখন বাদ দেওয়ার কারণ কি ছিল? মানে খারাপ বাজারে আরও একটা খারাপ নিউজ দিলেন আপনারা। না হাসিব, মিটিং একটা হওয়ার কথা ছিল ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন যারা মিটিং অ্যারেঞ্জমেন্ট করবে। ব্রোকার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট দেশে নাই যদ্দূর আমি জানি, যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন উনি হয়তো সকলের সাথে কোঅর্ডিনেশন করে পারেন নাই, এটা হতে পারে। আরেকটা জিনিস হলো একটা মিটিং যে বাজারকে একদম ঠিক করে দেবে এটাও কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই। বাজারের যে স্বাভাবিক মেকানিজম সেই মেকানিজমেই বাজার উঠবে। ঠিক একটা মিটিং ঠিক করবে না, কিন্তু বিষয়টা যখন হয় বাজারে যখন প্রতিনিয়ত পতন হয় তখন কিন্তু সবাই আশা করে কেউ এটার হয়তো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে এগিয়ে আসবে। যখন দেখে এগিয়ে আসে না, আপনি দেখেন ডিএসসির যে সিআরও নেতৃত্বে যে সার্ভিলেন্স ডিপার্টমেন্ট যে চিঠি দিল, সরাসরি ফিজিক্যাল ভিজিটে যাবে, চিঠি দেওয়ার পরে সেই সিআরও কিন্তু দেশে নেই। বর্তমান ক্রাইসিস, সবাই বলছে যে বাজারটা এইভাবে কেন পড়ছে, সিআরও দেশে নেই, চিঠি দিয়ে তিনি চলে গেলেন, এখন সেটা দেখবে কে? এইখানে বোধহয় কিছুটা প্রবলেম হয়েছে, কারণ সিআরও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তার অফিস হ্যাঁ, তো রেগুলেটরি সে কিন্তু ডিএসসির সিও কাছে এমডির কাছে জবাবদিহিতা করে না। সুতরাং সে যা করেছে এখন তার নিজের ইয়েতে করেছে, তার অ্যাবসেন্সে হয়তো এটা একটা প্রবলেম হয়েছে। অনেক জায়গায় বড় ব্রোকার হাউসগুলোকে চিঠি দিয়েছে। তো এইগুলো আমার মনে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ যে বোর্ড আছে বা বিএসসিসি আছে, তারা এই জিনিসগুলি দেখা দরকার। তবে বিশেষ করে গত বৃহস্পতিবার দিন যে মার্কেটের যে আচরণ ছিল এই বিষয়টা তদন্ত করে দেখা দরকার। স্যার এই বিষয়ে যদি 30 সেকেন্ডসে বলেন, এই তদন্তের বিষয়টা আপনি যেটা উত্থাপন করলেন যে অস্বাভাবিকভাবে বেড়েছে, এখন অস্বাভাবিকভাবে পড়ছে, তা আপনার কি মনে হয়? যদি রেগুলেটরদের কাছে এমন এভিডেন্স থাকে যে এখানে কোনো ফাউল প্লে হয়েছে বা কোনো হাউস বা কোনো সিন্ডিকেট তারা মাত্রাতিরিক্ত সেল প্রেশার দিয়ে মার্কেটকে দরপতনের দিকে ধাবিত করেছে, আই থিঙ্ক দেয়ার ক্যান বি সিরিয়াস কনসিকুয়েন্স ফর দ্যাট। ভাই একদম শেষ পর্যায়ে আপনি জানেন বিএসসিসি থেকে একটা চেষ্টা হয়েছিল, বিএসসিসিতে একটা চেষ্টা হয়েছিল যে তাদের সার্ভিলেন্স ডিপার্টমেন্ট তো দেখতে পাচ্ছে যে কারা কারা সেল করছে, তাদের একটা চেষ্টা ছিল যে কারণ জানতে চাওয়া এই ট্রেড আওয়ারই, যে কেন তোমরা এইভাবে সেল করো, কিন্তু এই টপ ব্রোকারেজ হাউসগুলো কিন্তু রেসপন্স করে নাই। না, বিএসসিসি চাইলে ডেফিনেটলি বৃহস্পতিবারে হয় নাই, আজকে হবে, না হয় কালকে হবে, এবং আমি আশাবাদী মার্কেট ঘুরে দাঁড়াবে। এই 600-700 কোটি টাকা ট্রেড হইতে পারে না। মার্কেট ঘুরবে কিনা শেষ কথা। আমি তাই মনে করি, এই মার্কেটের স্বাভাবিক টার্নওভার হলো 1500 থেকে 2000 কোটি টাকা, ওইটাই স্বাভাবিকতা, ওইখানেই যেতে হবে মার্কেটকে আলটিমেটলি। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক এখানেই শেষ করছি, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, তবে প্যানিক হওয়ার কিছু নেই, যেটা অতিথিরা বললেন, আশা করি বাজারের বর্তমান পরিস্থিতি কেটে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।